ডাইনির মৃত্যুর পর তার সমস্ত কালো জাদু মুছে যায় এই পৃথিবী থেকে। রাজকুমার চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু কোথাও তার স্ত্রীকে দেখতে পেল না। সে চারিদিকে তাকিয়ে থাকল। তখন হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলা আবার এসে হাজির হলেন। তার চোখে ছিল দয়া, আর মুখটা ছিল চিন্তায় ভরা। তিনি বললেন, বাবা, তুমি সত্যিই সাহসী। ডাইনিকে পরাজিত করে তুমি তার জাদু শক্তি শেষ করে ফেলেছ। কিন্তু রাজকুমারীর অভিশাপ এখনো ভাঙেনি। রাজকুমারী এখনো এক নির্জন জলাশয়ের তলদেশে একটি ব্যাঙের রূপে বন্দী হয়ে আছে। রাজকুমার চমকে উঠল আর বলল, কেন দাদিমা? বৃদ্ধা গম্ভীর কণ্ঠে বললেন, কারণ এই অভিশাপ ভালোবাসার পরীক্ষা। এটি ভাঙবে কেবল তখনই যখন তুমি তাকে ব্যাঙ রূপেও মন থেকে ভালোবাসবে। শুধু বাইরের রূপ নয়, তার ভেতরের যন্ত্রণা, অপমান আর অতীতের ক্ষতও সে বয়ে বেড়াচ্ছে প্রতিদিন। তুমি কি প্রস্তুত সেই ভারটুকু ভালোবাসা দিয়ে বহন করার মতো? রাজকুমার তখন কিছুক্ষণ চুপ করে থাকল আর বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। তবে আমি কিভাবে তাকে খুঁজে পাব, দাদিমা? তখন বৃদ্ধা মহিলাটি রাজকুমারকে একটি সোনালী আয়না দিলেন আর বললেন, এই আয়নায় তুমি সত্য দেখতে পারবে, কিন্তু সে ঠিক কোথায় আছে তা দেখতে পাবে না। যদি তোমার ভালোবাসা সত্য হয়, তাহলে আয়নাই তোমাকে সঠিক পথ দেখাবে। রাজকুমার আয়নায় তাকাতেই এক চমকপ্রদ দৃশ্য। এক সবুজ ব্যাঙ বসে আছে নির্জন এক জলাশয়ে। তার চোখে জল, তার মাথা নত। সে যেন পৃথিবী থেকে দূরে কোথাও নির্বাসিত। আয়না হঠাৎ ঝাপসা হয়ে গেল। রাজকুমার এবার নিজেই যাত্রা শুরু করল। হাতের সোনালি গোলাটি আবার গড়াতে লাগল, এবার রাজ্যের এক হারিয়ে যাওয়া জলাভূমির দিকে। রাজকুমার বৃদ্ধার দেওয়া রূপালী আয়নায় দেখা সেই দৃশ্য মনে মনে আঁকড়ে ধরে এগোতে লাগল। জলাশয়টি কোনো রাজ্যসীমার মানচিত্রে নেই, কেবল পুরানো লোকথায় তার উল্লেখ আছে। জঙ্গলের গভীরে চলতে লাগল, যেখানে দিনের আলো ঢুকতে ভয় পায়। পথে চলার সময়ে শুরু হয় কুয়াশার নাচ। ধূসর কুয়াশা এমনভাবে জঙ্গলের গায়ে লেপ্টেছিল, যেন প্রকৃতি নিজেই কিছু লুকাতে চাইছে। গাছের ডালগুলো চুপচাপ নড়ছিল, আর মাঝে মাঝে ভেসে আসছিল কিছু অচেনা পাখির ডাক, কখনো দুঃখভরা, কখনো হঠাৎ জোরে কেঁদে ওঠার মতো। রাজকুমার যেন প্রতিটা শব্দ শুনে থেমে যাচ্ছিল। গাছের ফাঁক দিয়ে হালকা একটা আলো পড়ছিল, আর কুয়াশার মধ্যে যেন একটা বড় ছায়া তৈরি হচ্ছিল, যেন কেউ চুপচাপ রাজকুমারকে দেখছে। হঠাৎ সামনে কিছু নড়াচড়া করে। এক মুহূর্ত পরে তার চোখের সামনে বিশাল একটা সাপ উঠে দাঁড়ালো। সাপটি ছিল ভয়ঙ্কর। তার গায়ের আঁশগুলো কালো ও লাল আভায় ঝিলমিল করছিল। দুই চোখ আগুনের মতো জ্বলছিল। রাজকুমার পেছনে হাঁটতে চেষ্টা করল, কিন্তু তখনই সাপটি বিশাল ফোনা তুলে বলল, এই পথ কারো জন্য নয়, বিশেষ করে সেই রাজপুত্রের জন্য যে এক ব্যাঙের প্রেমে পড়েছে। রাজকুমার অবাক হয়ে গেল। এই সাপ তো মানুষের মতো কথা বলে। সে বুঝল এটি সাধারণ সাপ নয়, বরং ডাইনির রেখে যাওয়া শেষ অভিশপ্ত রক্ষী। সাপটি রাজকুমারকে বলল, তুমি যদি ওই জলাশয়ের কাছে যেতে চাও, যেখানে তোমার স্ত্রী ব্যাঙ রূপে বন্দী আছে, তাহলে তোমাকে তোমার হৃদয়ের সাহসকে পরীক্ষা দিতে হবে। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু বলার নয়, তার জন্য বিপদের মুখে দাঁড়াতে হয়। রাজকুমার নির্ভয়ে তরবারি বের করল, কিন্তু তারপর থেমে গেল। সে বুঝল এই যুদ্ধ অস্ত্রের নয়, অন্তরের। সে চোখ বন্ধ করে বলল, আমি এই পথ পার হব, কারণ আমি জানি যার জন্য এসেছি সে শুধু আমার স্ত্রী নয়, সে আমার আত্মার অর্ধেক অংশ। তার অভিশাপ ভাঙাতে আমি আমার জীবন দিতে রাজি। সাপটি কিছুক্ষণ চুপ করে থাকল, আর তার চোখ থেকে এক অদ্ভুত নীল আলো ছড়িয়ে পড়ল। তারপর সাপটি ধীরে ধীরে ছোট হয়ে গেল এবং মাটিতে গড়িয়ে এক নীল ফুল হয়ে রূপ নিল। কুয়াশা তখন সরে যেতে লাগল, আর সামনে খুলে গেল সেই জলাশয়, যার পানির নিচে এখনো চোখের জল নিয়ে ডুবে আছে ব্যাঙরূপী সেই রাজকুমারী, অপেক্ষা করছে তার ভালোবাসায় মুক্তির জন্য। জলাশয়ের কাছে পৌঁছে রাজকুমার ডাক দিল, রাজকুমারী, তুমি কোথায়? আমি এসেছি তোমায় ফিরিয়ে নিতে, তুমি যে অবস্থায় থাকো না কেন। ঠিক তখনই জল থেকে বেরিয়ে এলো একটি সবুজ ব্যাঙ। তার চোখে লাল আভা, যেন হাজার বছরের কান্নার রং। ব্যাঙটি বলল, তুমি সত্যিই চলে এসেছ। তার কণ্ঠে ছিল আশ্চর্য, অবিশ্বাস আর একটা চেপে রাখা কষ্ট। রাজকুমার আস্তে আস্তে ব্যাঙটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল আর বলল, হ্যাঁ, আমি এসেছি, কিন্তু তুমি মুখ লুকিয়ে আছো কেন? ব্যাঙটি বলল, কারণ আমার শরীরেই লুকিয়ে আছে আমার লজ্জা। আমি আজ রাজকন্যা নয়, এক অভিশপ্ত ব্যাঙ। তুমি আমাকে আর আগের মতো দেখতে পারবে না,
ভালোবাসতেও পারবে না। রাজকুমারের চোখ অশ্রুতে ভরে গেল। সে বলল, তুমি আমার স্ত্রী, তুমি আমার হৃদয়। তুমি যদি একটা কাকডাও হতে, আমি তোমাকে খুঁজে নিতাম। তোমার সৌন্দর্য আমার ভালোবাসার কারণ নয়। ভালোবাসা তো এমন এক জিনিস যা কখনো বদলায় না, বরং সময়ের সঙ্গে আরও গভীর হয়। ব্যাঙটি তার চোখে জল ধরে রাখতে পারল না। সে মুখ ঘুরিয়ে বলল, তবুও তুমি আমার একটা গোপন সত্য জানো না। রাজকুমার অবাক হয়ে বলল, কি গোপন সত্য? ব্যাঙটি বলল, ডাইনির অভিশাপ ভাঙবে কেবল তখনই যখন তুমি নিজেকে ত্যাগ করবে। তোমাকে শুধু মেনে নিলেই চলবে না, তোমাকে আমাকে চুমু খেতে হবে, এই ব্যাঙের রূপেই। যদি তোমার ভালোবাসা সত্য হয়, তবেই আমি সেই ব্যাঙরূপী অভিশাপ থেকে মুক্তি পাব। আর যদি এক বিন্দু দ্বিধাও থাকে, তাহলে আমি চিরদিন ব্যাঙরূপে থেকে যাব। রাজকুমার এক মুহূর্তের জন্য চুপ করে গেল, কারণ সে জানে এই ব্যাঙটাই তার স্ত্রী। তবুও লোকজন কি বলবে, সমাজ কি ভাববে, এসব ভেবে তার মনে একটা ভয় আর সন্দেহের ঝড় উঠল। কিন্তু ঠিক তখনই সে চোখ বন্ধ করল, আর তার মনে পড়ে গেল তাদের প্রথম দেখা, রাজকন্যার চোখের চমক আর সেই সুখের দিনগুলো যেদিন তারা একসাথে হেসে খেলেছিল। সে ব্যাঙটার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। তারপর বলল, তুমি যেমনই হও, আমি তোমাকেই ভালোবাসি। এই কথা বলে সে ব্যাঙটার কপালে একটা চুমু দিল। তারপর হঠাৎ একটা ঝলকানো আলো উঠল। মনে হল পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে। রাজকুমার যখন চোখ খুলল, তখন তার কোলে একটি ব্যাঙ নয়, বরং দাঁড়িয়ে ছিল এক অপূর্বা রাজকন্যা। চোখে অশ্রু, কাঁপা ঠোঁটে হাসি। রাজকুমার অবাক হয়ে জিজ্ঞাসা করল, এ তুমি? রাজকন্যা বলল, হ্যাঁ, আমি তোমার। ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে। তুমি শুধু আমার রূপ নয়, আমার আত্মাকেও গ্রহণ করেছ। এরপর রাজকুমার আর রাজকুমারী একসাথে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। তাদের চোখে ছিল শান্তি, আর মনে ছিল সেই সাহসিক অভিযানের গল্প, যা তারা কখনো ভুলবে না। পথে প্রজারা তাদের দেখে হাত জোর করে দাঁড়িয়ে রইল। কেউ কেউ মাথা নিচু করে বলল, আমরা ভাবতেই পারিনি রাজকন্যা ফিরবেন। আপনি সত্যিই প্রেমের জাদুতে অসম্ভবকে সম্ভব করেছেন। কিন্তু প্রসাদে তখন অন্যরকম উত্তেজনা। রাজা খবর পেয়েছেন তার কন্যা ফিরেছে, আর সেই রাজপুত্র যে তাকে বারবার কৌশলে হারিয়ে দিয়েছে, আবারও রাজ্যে পা রেখেছে। রাজা চোখ মুখ লাল করে সিংহাসনে বসে বিটবিট করে বলছেন, সবাই এখন তাকে নিয়ে কথা বলছে। আমার কন্যা, যার বুদ্ধি আমার থেকেও বেশি, এবং সেই রাজপুত্র যার সাহস আর মমতা আমার অহংকারকে চূর্ণ করেছে। এটাই কি আমার শেষ? রাজ্যের মন্ত্রী আর সেনাপতিরা চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে কিছু বলছে না। ঠিক তখনই রাজকুমারী আর রাজকুমার সভায় প্রবেশ করে, এবং তারা হাঁটতে হাঁটতে সোজা দাঁড়িয়ে গেলেন রাজার সামনে। রাজা বললেন, তুমি ফিরে এসেছ। অভিশাপের পরে তো হারিয়ে যাওয়ার কথা ছিল। কে তোমাকে মুক্ত করল? রাজকুমারী সাহস করে বলল, ভালোবাসা। যে ভালোবাসা আপনি কোনোদিন বুঝেননি, সেই ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছে। রাজা হেসে উঠলেন আর বললেন, ভালোবাসা? ভালোবাসা দিয়ে রাজ্য চলে না। রাজ্য চলে বুদ্ধি, ক্ষমতা আর শাসন দিয়ে। আর আমি এখন রাজা। রাজকুমার শান্তভাবে বলল, রাজা আপনি নিশ্চয়ই, কিন্তু কন্যাকে অভিশাপ দিয়ে তার জীবন নষ্ট করা এ রাজা সুলভ নয়। আপনি যা করেছেন তা একজন পিতার নয়, একজন হিংসুটে প্রতিযোগীর কাজ। এই কথা শুনে রাজা রেগে গিয়ে চিৎকার করে বললেন, তাহলে প্রমাণ করো যে তুমি আমার চেয়েও যোগ্য। রাজা ৩টি পরীক্ষার আয়োজন করলেন, কিন্তু এইবার তিনি গোপনে পরিকল্পনা করলেন। আমি এমনভাবে পরীক্ষাগুলো সাজাব যাতে ওরা একবার না ১০০ বার চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রথম পরীক্ষার জন্য রাজা প্রশ্ন করল, তোমার সামনে ২টি দরজা, একটা দরজা সত্যের, আরেকটা মিথ্যার। তুমি কেবল একটা প্রশ্ন করতে পারবে। এই একটাই প্রশ্নের মাধ্যমে তোমাকে বুঝতে হবে কোন দরজার পেছনে ভবিষ্যৎ লুকিয়ে আছে। রাজকুমারী সোজা হয়ে দাঁড়ালো, তারপর বলল, আমি একজন রক্ষীকে জিজ্ঞেস করব অন্য রক্ষী কোন দরজাটা দেখাবে। তারপর আমি উল্টো দরজাটা বেছে নেব, কারণ একজন মিথ্যে বলে আরেকজন সত্যি। তাই যেটাই বলুক, আমি উল্টোটা করলেই সঠিক দরজায় পৌঁছাব। রাজা একদম চুপ। তিনি অবাক হয়ে রাজকুমারীর দিকে তাকিয়ে রইলেন। তারপর রাজা দ্বিতীয় পরীক্ষার জন্য একটি খাঁচা দেখালেন। সেখানে ছিল ২টি পাখি, একটি সুন্দর কিন্তু কণ্ঠহীন, আরেকটি দেখতে খুব সাধারণ, কিন্তু তার গলায় ছিল মধুর গান। তারপর রাজা বলল, এখন।
রাজ্যের ভবিষ্যৎ কার হাতে দেওয়া উচিত, যে সুন্দর না যে গায়ক? রাজকুমার বলল, যে গায়ক সে হৃদয় দিয়ে রাজ্য শোনে, আর রাজা যদি শুনতে না পায় তাহলে শাসন নয়, নিপীড়ন হয়। আমি বেছে নেব গানকে। রাজা এবার মুখ নিচু করলেন। তারপর রাজা তৃতীয় পরীক্ষার জন্য রাজকুমার আর রাজকুমারীকে নিয়ে গেলেন দরবারের এক কোণে। সেখানে ছিল একটি বন্ধ কূপ। কূপের ভেতর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে আর আগুন জ্বলছে। রাজা বললেন, এই কূপের নিচে আটকে আছে এক যুবক, আগুনে ঘেরা অবস্থায়। তাকে বাঁচাতে হলে তোমাদের কাউকে কূপে নামতে হবে। সাহস তো অনেকেই দেখায়, কিন্তু নিজের জীবন দিয়ে রাজ্যের মানুষদেরকে বাঁচায়। সারা দরবার চুপচাপ, একটাও শব্দ নেই, কেউ কিছু বলার সাহস করে না। হঠাৎ রাজকুমারী এগিয়ে এসে বলল, আমি নামব। যদি কাউকে না বাঁচাতে পারি তাহলে কিসের নেতা আমি? রাজ্য চালানো মানে নিজের নয়, অন্যের জীবনকেও মূল্য দেওয়া। সে কূপের কিনারায় পৌঁছাল। ঠিক তখনই আগুন নিভে গেল। আলোয় ভরে উঠল চারপাশ। এক যুবক উঠে এলো জীবিত অবস্থায়। রাজা দাঁড়িয়ে গেলেন। চোখে ছিল বিস্ময় ও শান্তি। রাজকুমারীর সামনে এগিয়ে এসে বলল, বাবা, আপনি আমাকে অভিশাপ দিয়েছিলেন শুধু এই কারণে যে আমি আপনাকে প্রশ্ন করেছি। আপনি কি একবারও ভেবেছেন আপনি কি হারালেন? রাজা চোখ বন্ধ করলেন। রাজকুমারী কাঁদতে কাঁদতে বলল, আমি তো আপনার সেই মেয়ে, যে ছোটবেলায় আপনার তলোয়ার কাঁধে ঝুলিয়ে খেলতে চাইতাম, যে আপনার পাশে বসে রাজ্যশাসনের গল্প শুনে বড় হয়েছিল। আজ আপনি সেই মেয়েকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করলেন। আজ আমি যদি বিদ্রোহ করতাম তবে সেটা হতো প্রতিশোধ, কিন্তু আমি এসেছি ক্ষমা নিয়ে। এই কথা শুনে রাজার গম্ভীর মুখ আস্তে আস্তে নরম হয়ে গেল। রাজা উঠে দাঁড়ালেন। তার ঠোঁটে একটি কাপা হাসি। তুমি জিতেছ, শুধু পরীক্ষায় নয়, জিতেছ ভালোবাসায় আর ক্ষমার মাঝেও। আমি আজ বুঝলাম, একজন রাজা নয়, একজন পিতা হবার কষ্টটা অনেক বেশি। তোমরা আজ থেকে শুধু এই রাজ্যের অধিকারী নও, তোমরা আমার হৃদয়েরও উত্তরাধিকারী। রাজকন্যা এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। রাজকুমার মাথা নত করল। রাজকুমার ও রাজকুমারীর রাজ্যাভিষেক হয়। সিংহাসনে তারা একত্রে বসে থাকেন। একজন জ্ঞানের প্রতীক, অন্যজন ভালোবাসার। আকাশে আতশবাজি, পাখির কণ্ঠে গান। আর দূরে দাঁড়িয়ে সেই বৃদ্ধা হাসতে হাসতে বলেন, অভিশাপ ভেঙেছে শুধু ভালোবাসায় নয়, ভেঙেছে ক্ষমা, মমতা আর আত্মত্যাগের মধ্য দিয়ে।